বিভ্রান্তকারীরা সুযোগ পেলে ক্ষতি হবে জনগণের। বিশৃঙ্খলাকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের দিলেন নতুন ঘর। রাষ্ট্রপতি পদে 11 দলীয় ঐক্যের প্রার্থী এলডিপির সভাপতি অলি আহমদ। গণতন্ত্রের স্বার্থে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা। ইসি থেকে বিএনপির 2টি মনোনয়নপত্র সংগ্রহ। হাসিনা ইস্যুতে বাংলাদেশ ভারত সম্পর্কে উত্তেজনা। দুই দেশের প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধানের আশা ত্রিবেদীর। ভিসা সেন্টার বাড়ানোর আশ্বাস। নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে বিদেশ যাত্রার চেষ্টা। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার খলনায়ক ডন। আদালতে কারাগারে পাঠানোর আবেদন। এবং 200 কোটি টাকার বেশি ঋণ নিয়ে বিদেশে পাচার করেছে 42 প্রতিষ্ঠান। অর্থ ফেরাতে 38 ব্যাংকের সঙ্গে গভর্নরের বৈঠক। সহায়তা নেওয়া হবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের নতুন ঘর তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, মানুষের সুখে দুঃখে পাশে থাকাই এই সরকারের দায়িত্ব। দেশের উন্নয়নে শান্তি শৃঙ্খলায় জোর দেন সরকার প্রধান। জ্বালানি খাত নিয়ে যারা বিভ্রান্তি ছড়িয়ে জনগণের ক্ষতি করতে চায় তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। মিজানুর রহমানের ক্যামেরায় ইমরুল হাসানের রিপোর্ট। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে চট্টগ্রামের বাহারছড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে তুলে দেন নতুন ঘরের চাবি। ত্রাণ সামগ্রীর পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের দেন আর্থিক অনুদান। যোগ দেন সমুদ্র সৈকতের তীরে বিএনপি আয়োজিত সমাবেশে। বক্তব্যে দেশ নিয়ে নানা পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, দেশের মানুষের সুখে দুঃখে পাশে থাকাই এই সরকারের দায়িত্ব। 100 গরিব দুস্থ পরিবারকে আমরা আজকে ঘরের চাবি হাতে উঠিয়ে দিতে পেরেছি। আল্লাহর রহমতে পাইলট প্রজেক্টের কাজ শেষ হয়ে গিয়েছে। এই মাসের 16 তারিখ থেকে 26-27 অর্থ বছরে আমরা প্রায় 41 লক্ষ পরিবারের মায়ের হাতে আমরা এই ফ্যামিলি কার্ড ইনশাআল্লাহ তুলে দিব এবং আগামী 4 বছর ধরে এটি চলবে। দেশি বিদেশি বিনিয়োগের জন্য শান্তি শৃঙ্খলায় জোর দেন সরকার প্রধান। বলেন, ঝগড়া ফ্যাসাদ নাকি দেশকে এগিয়ে নেওয়া হবে এই বিষয়ে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। বিদেশি এবং দেশি বিনিয়োগকারী যারা আছে তাদেরকে উৎসাহিত করে যদি মিল ফ্যাক্টরি স্থাপন করতে হয় তাহলে তার পূর্ব শর্ত হচ্ছে দেশে শান্তি শৃঙ্খলা থাকতে হবে। সতর্ক থাকতে হবে আমাদেরকে। যারা বিভ্রান্ত তৈরি করতে চায় তারা যাতে কোনো সুযোগ না পায়, কারণ বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করার সুযোগ পায় ক্ষতিগ্রস্ত হবে জনগণ। বিভ্রান্তকারী যারা তারা তো নিজেদের মতন করে চলে যাবে। প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচার আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতকে গুটি সংখ্যক ব্যক্তির হাতে তুলে দিয়ে যে সংকট তৈরি করা হয়েছিল তা সমাধানে সময় লাগবে। কিন্তু এসব নিয়ে কিছু মানুষ বিভ্রান্তি ছড়িয়ে জনগণকে ক্ষতি করতে চায়। তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান। বিগত স্বৈরাচার আমলে এই দেশের জ্বালানি বা বিদ্যুৎ খাতকে কয়েকটি গুটি সংখ্যক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছিল। তাদের স্বার্থ হাসিলের জন্য গুটি সংখ্যক কিছু মানুষ এই ব্যাপারে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। আপনাদেরকে পরিষ্কারভাবে উদ্দেশ্য করে বলতে চাই, বিএনপি সরকার সংসদে পরিকল্পনা উপস্থাপন করবে। আপনাদের যদি পরিকল্পনা থাকে আসুন জনগণের সামনে উপস্থাপন করুন, কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না। বিভ্রান্তিকর কথা বলে জনগণের শান্তি নষ্ট করবেন না। এখন দেশ গঠনের জন্য কাজ করার সময়। জীবনমান ও ভাগ্য পরিবর্তনে জনগণকে পাশে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। উন্নয়ন, পুনর্বাসন আর রাজনৈতিক কর্মসূচির সমন্বয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের এভারেস্ট সফর। বিএনপি নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে তিনি বললেন, উপকূলীয় অঞ্চল হবে অর্থনৈতিক হাব। তাই এই অঞ্চলের বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী সমাধান এবং পর্যটন খাতের বিকাশে বিশেষ উদ্যোগের কথা জানালেন সরকার প্রধান। ইমরুল হাসান, সময় সংবাদ, বাঁশখালী, চট্টগ্রাম। গভীর সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্র, এলএনজি টার্মিনাল সহ কক্সবাজারের মহেশখালীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় দীর্ঘমেয়াদী সমন্বিত জ্বালানি পরিকল্পনার জোর দেন তিনি। বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎস বাড়ানোর তাগিদ দেন সরকার প্রধান। সম্ভাবনার নতুন দিগন্ত কক্সবাজারের মহেশখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমান। বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষা এই অঞ্চলকে ঘিরেই তৈরি হচ্ছে গভীর সমুদ্র বন্দর সহ একাধিক কৌশলগত অবকাঠামো।
ভবিষ্যতে এই অঞ্চল দেশের অর্থনীতিতে কি ভূমিকা রাখতে পারে সেটি সরজমিনে দেখতে মাতারবাড়িতে প্রধানমন্ত্রী। শুরুতেই বৃহত্তর উন্নয়ন পরিকল্পনার বিষয়ে প্রকল্প সংশ্লিষ্টদের বক্তব্য শোনেন সরকার প্রধান। পরে ভবনের বাইরে নিমের চারা রোপণ করেন তারেক রহমান। এরপর 1200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন সরকার প্রধান। এরপর প্রস্তাবিত 70 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প এলাকা পরিদর্শন করেন তিনি। একই এলাকায় প্রস্তাবিত এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং নতুন রিফাইনারির জন্য নির্ধারিত স্থানও দেখানো হয় সরকার প্রধানকে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এলএনজি টার্মিনাল এবং বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন তিনি। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ও দক্ষ ব্যবহার, প্রকল্প পরিচালনায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদী সমন্বিত জ্বালানি পরিকল্পনায় জোর দেন প্রধানমন্ত্রী। ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ দেন সরকার প্রধান। আহমেদ সালেহিন, সময় সংবাদ। এই মুহূর্তে চট্টগ্রামের হাটহাজারীতে আছেন শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। ট্রফিক, নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে চট্টগ্রামের এই হাটহাজারী যে কলেজ মাঠে অপেক্ষা করছেন, সবাই মুখিয়ে আছেন তাদের প্রধানমন্ত্রী কখন আসবেন, প্রধানমন্ত্রীকে এক পলক দেখার জন্য কিন্তু সকাল থেকে কিন্তু এখানে দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা আসছেন। আপনাকে জানিয়ে রাখি, ঠিক 3:20 বাঁশখালী থেকে চট্টগ্রামের এই যে ফটিকছড়িতে প্রধানমন্ত্রী হেলিকপ্টার এসে পৌঁছেছেন। পরবর্তীতে বাবুনগর মাদ্রাসায় এই মুহূর্তে কিন্তু তিনি সেখানে বক্তব্য রাখছেন। সেখান থেকে কিন্তু হাটহাজারী বড় মাদ্রাসা আসবেন এবং এসে কিন্তু আল্লামা আহমদ শফির যে কবর জিয়ারত করবেন। পরবর্তীতে তিনি ডাকবাংলো এলাকায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কিন্তু এই মাঠে আসবেন বলা হচ্ছে। প্রায় 6:30 থেকে 7টা হতে পারে এই মাঠে তিনি যখন বক্তব্য রাখবেন সেটি। তো এবার আসার যে মূল উদ্দেশ্য সেটি হলো বন্যা দুর্গতদের মাঝে তিনি ত্রাণ বিতরণ করেছেন বাঁশখালীতে, এখানেও ত্রাণ বিতরণ করবেন। এখানে 30টি পরিবারের হাতে গৃহ নির্মাণ, নতুন গৃহের চাবি হস্তান্তর করবেন। আরেকটি জানিয়ে রাখি, চট্টগ্রামের এই হচ্ছে বিএনপির জন্য উর্বর ভূমি। গত নির্বাচনে পেরে 16টি আসনের মধ্যে 14টি কিন্তু জয়ী হয়েছে বিএনপি এবং এখানে এই চট্টগ্রাম হচ্ছে স্মৃতি বিজড়িত বিএনপির জন্য। এখানে কিন্তু 1921 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিপদগামী সেনা সদস্যদের হাতে খুন হয়েছিলেন, শহীদ হয়েছিলেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী 3বার প্রধানমন্ত্রী খালেদা জিয়া যে কোনো আপদে বিপদে কিন্তু চট্টগ্রামে তিনি ছুটে আসতেন। ঠিক একইভাবে আমরা দেখেছি চট্টগ্রামে যে কোনো সমস্যা নিয়ে এবারের প্রধানমন্ত্রী তারেক রহমানের কিন্তু কি উদ্বিগ্ন থাকে। এবার তিনি সকালে চট্টগ্রামে যে বাঁশখালী যেখানে বক্তব্য দিয়েছেন সেখানে বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন, পাশাপাশি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের নির্মাণের আশ্বাস তিনি দিয়েছেন। তো কিছুক্ষণ পরে তিনি এখানে আসবেন বলে আমরা অর্থাৎ 6টা থেকে 6:30 থেকে 7টার মধ্যে তিনি এখানে আসবেন। নেতাকর্মী ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে তারা আসতে শুরু করেছে। তো এইবারের সফরটি আসলে বিশেষত্ব রয়েছে, কারণ বন্যা দুর্গত যে গত জুলাই দ্বিতীয় সপ্তাহ জুড়ে চট্টগ্রামের প্রায় বলা হয়েছিল প্রায় কয়েক লাখ মানুষ পানি নিচে ছিল, প্রায় 24 থেকে 26 হাজারের বেশি ঘর বিধ্বস্ত হয়ে গিয়েছিল এবং যার ক্ষতির পরিমাণ প্রায় 1,500 কোটি টাকা। তো তাদের সহায়তার জন্য, তাদের খোঁজখবর নেওয়ার জন্য এবং সুবিধা বঞ্চিতদের হাতে কিছু তিনি এসে কিন্তু নতুন ঘরে চাবি হস্তান্তর করবেন এবং ত্রাণ বিতরণ করবেন। হয়তো এখান থেকে দক্ষিণ চট্টগ্রাম বা উত্তর চট্টগ্রামের জন্য একটি বড় ধরনের একটি ঘোষণা কলেজ মাঠ রয়েছে, সেখান থেকে সর্বশেষ তথ্য। চট্টগ্রামের হাটহাজারী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল আলম। সরকার ধাপে ধাপে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করছে, কিন্তু দেখতে পাচ্ছে না বিরোধী দল, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী। বলেন, ফ্যাসিস্টের সুরে কথা বলছে বিরোধী দল। এ সময় গ্যাস সংকট নিরসনে সরকার কাজ করছে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। সুবিধাবঞ্চিত মানুষদের জীবনমান উন্নয়নে রংপুর অঞ্চলের 25 জন সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে হস্তান্তর করা হয় 25টি চা ঘর। রোববার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে লাভ শেয়ার বিডির আয়োজনে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, বিগত সময়ে সরকারি প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। বিগত 17 বছর পুরো বাংলাদেশকে একটি কর্পোরেট হাউসে পরিণত করা হয়েছিল। কিভাবে দুর্নীতিটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল, একদম জিরো থেকে আপনাদের প্রিয় নেতা
আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। যে প্রতিশ্রুতিগুলোকে দিয়েছে নির্বাচনের পূর্বে, সেই প্রতিশ্রুতি একটা করে সমস্তগুলো তিনি পালন করছেন। তিনি ফ্যামিলি কার্ড বলেছিলেন, ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে। তিনি কৃষক কার্ড বলেছিলেন, কৃষক কার্ড দেওয়া শুরু হয়ে গেছে। তিনি খাল খনন কর্মসূচি শুরু করেছেন। প্রাক্তন খেলোয়াড় তাদের সব দুস্থ ভাতাদের ব্যবস্থা করেছেন। এই যে এবারে সাধারণ মানুষের জন্য কাজ করা, এই কাজটা তিনি শুরু করেছেন। বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের একটা বিরোধী দল আছে, এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে তারা আবার সে আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে এবং হাসিনা যে ভাষায় কথা বলতো, এরা ওই ভাষায় কথা বলতেছে। করতে দিব না, চলতে দিব না, শেষ করতে দিব না, এইসব বলতে শুরু করেছে না। গ্যাস সংকট সমাধানে সরকার কাজ করছে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য ইসি থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। এদিকে সেপ্টেম্বরকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। চূড়ান্ত হয়েছে ভোটার তালিকাও। হালনাগাদ তালিকা অনুযায়ী দেশে এখন মোট ভোটার সংখ্যা 12,86,32,555 জন। ইসি সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, এই তালিকা দিয়ে ভোট হবে। সেপ্টেম্বরের পরে ভোট হলে প্রয়োজনে সম্পূরক তালিকা প্রকাশ করা হবে। নতুন সরকার ক্ষমতায় আসার পর সেপ্টেম্বরের দিকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কথা জানানো হলেও এখন বলা হচ্ছে ভোট হতে পারে জানুয়ারি-ফেব্রুয়ারিতে। এই বছরে না হোক, সামনের বছর প্রথম দিকে কিন্তু আপনাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। তবে এই নির্বাচনের বিষয়ে সরকার কমিশনকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু না জানানোই সেপ্টেম্বর ধরেই প্রস্তুতি নিচ্ছে ইসি। 31 জুলাই ভোটার নিবন্ধনের শেষ সময় ধরে ইতোমধ্যে ভোটার তালিকাও চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। সবশেষ হালনাগাদে 3,09,315 জন ভোটার বেড়েছে বলে রোববার সংবাদ সম্মেলনে জানান ইসি সচিব আক্তার আহমেদ। বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালা চূড়ান্ত করতে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ে পাঠিয়েছে ইসি। 31 জুলাই পর্যন্ত ভোটারের সংখ্যা হচ্ছে 12,86,32,555। স্থানীয় সরকার তারিখ পরিবর্তন হয়, তাহলে সেটা পরবর্তীতে কমিশন অন্য কোনো সিদ্ধান্ত নিলে এই তালিকাটা সম্পূরক তালিকায় হিসেবে আসবে। সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র বিক্রির প্রথম দিনে 2টি ফর্ম কিনেছে ক্ষমতাসীন দল বিএনপি। রাষ্ট্রপতি নির্বাচন 2026-এর আলোকে মনোনয়নপত্র দেওয়া শুরু হয়েছে। বিএনপির প্রতিনিধি দল এসে আজকে সকালবেলা একটা মনোনয়নপত্র নিয়ে গেছেন। আর এখনো পর্যন্ত আর কোনো দল বা কোনো প্রার্থী এসে আমাদের কাছ থেকে মনোনয়নপত্র নেন নাই। এদিকে সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলের পক্ষে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেন সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি পদে 11 দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে মনোনীত করা হয়েছে। জোটের বৈঠক শেষে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, গণতন্ত্রের সৌন্দর্য রক্ষায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে 11 দলীয় ঐক্য। রাষ্ট্রপতি নির্বাচনে সমন্বিতভাবে প্রার্থী দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজধানীর মিন্টো রোডের বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে রোববার জরুরি বৈঠকে বসেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। সকাল 11:30টার পর শুরু হওয়া বৈঠক চলে 1 ঘন্টারও বেশি সময়। বেলা 1টায় সাংবাদিকদের মুখোমুখি হন 11 দলীয় ঐক্যের নেতারা। জোটের অন্যতম শরিক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাষ্ট্রপতি পদে 11 দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নাম ঘোষণা করেন। এ সময় তিনি সমালোচনা করেন রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে। আমাদের প্রত্যাশা ছিল যে নির্বাচনের পরে আসলে রাষ্ট্রপতিটা নির্বাচিত হবে জুলাই সনদ অনুযায়ী, কিন্তু আমরা দেখেছি যে এই সরকার গণভোটের গণরায়কে অস্বীকার করেছে, যে এই সরকারও আসলে পুরনো স্বৈরতন্ত্রের পথে হাঁটছে। আমরা মনে করি দেশের এই যে সংকট একটা চলছে, এই সময় দেশের যে ধরনের অভিভাবকত্ব প্রয়োজন
রাষ্ট্রপতি হিসেবে আমরা মনে করি কর্নেল অলি আহমেদ উপযুক্ত। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান জানান, গণতন্ত্রের সৌন্দর্য রক্ষায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে 11 দলীয় ঐক্য। গণতন্ত্রের সৌন্দর্যের জন্য এটা আমাদের দায়িত্ব হিসেবে আমরা এটাকে নিয়েছি। আমরা মনে করি যে সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত। তাহলে গণতন্ত্রের গতি এবং তার সুস্বাস্থ্য ফিরে আসবে। এ সময় ঐক্যের অন্য নেতারা নিজেদের প্রার্থীর জন্য সব সংসদ সদস্যদের কাছে সমর্থন চান। আগামী 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা প্রত্যাশা রাখি যে উনি ইনশাআল্লাহ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আগামীর বাংলাদেশকে সঠিক ধারায় তিনি নেতৃত্ব দেবেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলন দমনে তথ্য প্রবাহ বন্ধে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে 16 জুলাই ফোন করে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার নির্দেশনার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনে গতি কমানোর পর ধাপে ধাপে বন্ধ করা হয় ইন্টারনেট। ওবায়দুল কাদের যুবলীগ, ছাত্রলীগের শীর্ষ নেতাসহ 7 জনের বিরুদ্ধে জুলাই হত্যা মামলায় প্রমাণ হিসেবে এই কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। পলক বলছি, এটা একটু স্লো করে দাও। জি, ইন্টারনেট একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নাও। জুলাই অভ্যুত্থানের সময় তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ার নির্দেশনা দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং পুলিশের দমন পীড়নের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষোভে ফুঁসে ওঠে বাংলাদেশ। কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলন ধীরে ধীরে মোড় নেয় সরকার পতনের দিকে। আন্দোলন দমনে মরণাস্ত্রের পাশাপাশি ব্যবহার করা হয় হেলিকপ্টার। এসব তথ্য যাতে বাইরে ছড়িয়ে না পড়ে সেজন্য ইন্টারনেট বন্ধের উদ্যোগ নেওয়া হয় বলে দাবি প্রসিকিউশনের। প্রসিকিউশন বলছে, তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশনা দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পলক বলছি, এটা একটু স্লো করে দাও। জি, ইন্টারনেট একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নাও। হ্যাঁ, একটু ওই যে বলা আছে তো যে উনি না বললে ওনাকে জিজ্ঞেস করেই বলবো। আচ্ছা, ঠিক আছে। জি। প্রসিকিউশনের দাবি, ওবায়দুল কাদেরের নির্দেশনার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন নিয়ে প্রথমে ইন্টারনেটের গতি কমানো হয়, পরে ধাপে ধাপে বন্ধ করা হয় ইন্টারনেট। কথোপকথনটা খুবই ক্লিয়ার। ওবায়দুল কাদের ফোন করছেন আইসিটি প্রতিমন্ত্রীকে, ফোন করে বলছেন যে ইন্টারনেটটা স্লো করে দাও। উনি বলছেন প্রাইম মিনিস্টারের অনুমোদন লাগবে, কারণ উনি বলেছেন যে প্রাইম মিনিস্টার বলেছেন যে ইন্টারনেট বন্ধের আগে আমার অনুমতি নিতে। এরপরে আমরা দেখতে পেলাম ইন্টারনেট বন্ধ হয়ে গেল, স্লো হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে যে ওবায়দুল কাদের নির্দেশ দিলেন, শেখ হাসিনা সেই নির্দেশটাকে অনুমোদন করলেন, কার্যকর করলেন জুনাইদ আহমেদ পলক। এরই মধ্যে এই মামলার তথ্য প্রমাণ হিসেবে এই কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে ফের কঠিন পরীক্ষায় বাংলাদেশ ভারত সম্পর্ক। ঢাকার কড়া প্রতিক্রিয়ায় মোদী সরকারকে সবকিছু নতুন করে বিবেচনা করতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা, আর বলছেন আস্থা ফেরানোর দায়িত্ব এখন ভারতেরই। দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল মতবিনিময়ের পর আবারও টানাপোড়েন বাংলাদেশ ভারত সম্পর্কে। যদিও ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল এ আয়োজনে দেশটির সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এমনকি অনুষ্ঠানের 2 দিন আগে 3রা আগস্ট পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে ওঠে বিষয়টি। ভারতের ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনা যাতে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন সে বিষয়ে সহযোগিতা চান পররাষ্ট্র উপদেষ্টা। জবাবে ভারতীয় হাইকমিশনার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করার আশ্বাস দিলেও তার বাস্তব প্রতিফলন দেখা যায়নি। বুধবার শেখ হাসিনার ভার্চুয়াল মতবিনিময়ের পরপরই বিজ্ঞপ্তিতে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে অবশ্য শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না দেশটি। সরকার
उस मंच से कहे गए जो भी शब्द थे उसका समर्थन नहीं करती है। যদিও বিশ্লেষকরা মনে করেন প্রকাশ্যে যাই বলা হোক না কেন দিল্লিতে ভারত সরকারের সম্মতি ছাড়া শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠান সম্ভব ছিল না। তবে ঢাকার প্রতিক্রিয়ার পর পুরো বিষয়টি ভারত নতুন করে ভাবতে পারে বলে মনে করেন বিশ্লেষকদের কেউ কেউ। সেটা দ্বিপাক্ষিক সম্পর্কের উপর এক ধরনের একটা নেতিবাচক ছায়া ফেলছে। তবে বাংলাদেশের প্রতিবাদের পরে ভারতের দিক থেকে যে বক্তব্যটা এসছে সেটা আমি বলবো যে তারা এই বিষয়টা আরো ঘনীভূত হোক সেটা তারা চাচ্ছেন না। বাংলাদেশ থেকে কিন্তু আমাদের রিয়াকশনটা ওয়াজ স্ট্রং। আমার ধারণা তাদেরকে এখন একটা ধারণা দেবে যে আসলে এই বিষয়টা তারা যদি সত্যিকার অর্থেই বাংলাদেশের সাথে একটা স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে চায় তাহলে এই বিষয়টার ব্যাপারে তারা একটু বাড়তি সতর্ক হতে হবে। এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। বিশ্লেষকরা বলছেন দুই দেশের সম্পর্ক স্বাভাবিক ছন্দে ফেরানোর বল এখন দিল্লির কোর্টে। কৌশলী হতে হবে ঢাকাকেও। বরঞ্চ এখন এই সম্পর্ককে আবার চালু করতে গেলে খানিকটা বাড়তি উদ্যোগ তাদের দিক থেকে নিতে হবে, কারণ বাংলাদেশ কিন্তু এখন অবজার্ভ করবে তাদের যে ভারত আসলে কি চায়। কাজেই সম্পর্ককে যদি স্বাভাবিক জায়গায় নিতে হয়, যেগুলো স্পর্শকাতর বিষয় আছে সেগুলোকে দূরে রেখে দুই দেশের স্বার্থ সংক্রান্ত যে বিষয়গুলো আছে যেগুলো নিয়ে আমরা পরস্পরের সাথে কাজ করতেই হবে সেগুলোতেই মনোযোগ দেওয়াটাই আমার মনে হয় এই মুহূর্তের জন্য সমীচীন হবে। ভারত বৃহৎ দেশ হিসেবে আমাদেরকে আস্থায় নিতে পারে, তাদের দায়িত্ব আছে আমাদেরকে কনফিডেন্সে নেওয়া এবং আমাদেরকে কনফিডেন্স দেওয়া যে হ্যাঁ আমরা উই ক্যান ওয়ার্ক টুগেদার, আমরা একসাথে কাজ করতে পারি দুই পক্ষেরই সুবিধার জন্য। বিশ্লেষকরা বলছেন দ্বিপাক্ষিক সম্পর্ক হতে হবে ভারসাম্য ও মর্যাদার ভিত্তিতে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে করেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। রাজধানীতে ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করেন তিনি। এছাড়া ভিসা প্রাপ্তি সহজ করতে বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টারের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার। দিল্লিতে শেখ হাসিনার মতবিনিময়ে অংশগ্রহণ ইস্যুতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। বিষয়টি এখন কূটনৈতিক মহলে বেশ আলোচিত। রোববার রাজধানীতে ভারতীয় ভিসা সেন্টারে ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাংবাদিকদের সঙ্গে আলাপেও উঠে এলো দুই দেশের সাম্প্রতিক টানাপোড়েন। ভারতীয় হাই কমিশনার বলেন দুই দেশের প্রধানমন্ত্রী যথেষ্ট আন্তরিক, তারা একসঙ্গে আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। প্রধানমন্ত্রী বাংলাদেশের we all respect him a lot. আমি ওনার বক্তব্য শুনেছি অনেকবার, and he talks from his heart. এটা আমি দেখেছি। He is a people's person and our Prime Minister is also people's person. আমার মনে হচ্ছে when two leaders meet, lot of problems are sorted. Problem sort out হয় যখন আমরা কথাবার্তা করি, আর আমার তো পুরো কনফিডেন্স আছে। দুই দেশের মানুষের মধ্যে ভালো সম্পর্ক কূটনৈতিক পর্যায়েও বজায় রাখা উচিত বলে মন্তব্য করেন দীনেশ ত্রিবেদী। এছাড়া বাংলাদেশে ভারতের ভিসার চাহিদা মেটাতে ভিসা সেন্টারের সংখ্যা আরও বাড়ানোর কথা জানান তিনি। অনেক ডিমান্ড, ওইটা ভালো, আর আস্তে আস্তে ও ক্যাপাসিটিটা বাড়াতে হবে, কেন একদম যদি বাড়িয়ে দিই তাহলে আরও প্রবলেম হবে, কেউ পাবে না। আমার এইটাই উদ্দেশ্য যে আস্তে আস্তে ভিসা সেন্টারগুলো বাড়ানো, ক্যাপাসিটিগুলো বাড়ানো। এর আগে ভারতীয় ভিসা সেন্টারে শিশুদের গেমিং জোন উদ্বোধন করেন ভারতীয় হাই কমিশনার। এ সময় ভিসা সেন্টারের সার্বিক কার্যক্রমও ঘুরে দেখেন তিনি। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে 3 জনকে পুশকিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ, তবে বিজিবির বাধার মুখে ভেস্তে গেছে সেই চেষ্টা। এদিকে মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে প্রাণ গেছে এক বাংলাদেশির। তিনি চোরাকারবারি দলের সঙ্গে ছিলেন বলে জানিয়েছে বিজিবি। রোববার ভোররাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেতিরি সীমান্ত দিয়ে 3 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবির বাধার মুখে শূন্য রেখা থেকে ভারতের প্রায় 40 গজ অভ্যন্তরে অবস্থান নেয় 2 নারী ও 1 পুরুষ। পুশিনের চেষ্টায় ব্যর্থ হয়ে পরে তাদের ফিরিয়ে নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এ ঘটনার পর সীমান্তে নিরাপত্তার জোরদার করে বিজিবি। সতর্ক টহলে দেখা যায় বাহিনীর সদস্যদের।
এদিকে মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের ওপারে ভারতের প্রায় 500 গজ অভ্যন্তরে মাগরুলি এলাকায় বিএসএফের গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি। বিজিবি জানায় রোববার ভোরে ভারতে প্রবেশ করে কয়েকজন চোরাকারবারি তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে বিএসএফ সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান কুলাউড়ার মুরাইছড়া বস্তি এলাকার বাসিন্দা তারা মিয়া, তবে পালিয়ে যান দলের অন্য সদস্যরা। নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। তারিফ রহমান, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে। বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, বাবা ছেলে সহ নিহত 3, আহত 1 জন। বাগেরহাটে সড়কে ছড়ল আরও একজনের প্রাণ। সমাজের নানা পর্যায়ে নারী নেতৃত্ব বাড়াতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদুর রহমান। সকালে ইউএন উইমেনে শি লিডস টুমরো শীর্ষক সেমিনারে এই কথা জানান জুবাইদুর রহমান। তিনি বলেন, মেয়েদের জন্য স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত পড়ালেখা ফ্রি করা হচ্ছে। নারী স্বাস্থ্য রক্ষায় নানা পদক্ষেপের কথা তুলে ধরেন ডাক্তার জুবাইদুর রহমান। বলেন, নতুন করে স্পোর্টস শিশুদের প্রতিভা বিকাশে সহায়তা করবে। জাতিসংঘ ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে সাম্যের সমাজ গড়তে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমান। Our present government has started working after a huge mandate under the leadership of Prime Minister Mr. Tariq Rahman, and together the government believes that women's empowerment lies in free education up to postgraduate level. They have introduced family card and Krishak card for women in agriculture. দেশের জেলা এবং উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে ডায়ালাইসিস সেন্টার চালুর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। এ সময় হাসপাতাল পরিদর্শন সহ রোগীদের খোঁজ খবর নেন মন্ত্রী। প্রতিদিনের মতো রোগীদের সেবায় ব্যস্ত সময় পার করছিলেন হাসপাতালের কর্মীরা। হঠাৎ আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন। রোববার সকালে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের রান্নাঘর থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। পরে যান জেলা শহরের জেনারেল হাসপাতালে। সেবা কার্যক্রম ও পরিবেশ দেখে খুশি মন্ত্রী। এই সময় জনবল সংকটে সেবা ব্যাহত হওয়ার চিত্র দেখে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসও দেন। জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালগুলোতে কিডনি রোগীদের জন্য ডায়ালিসিস সেন্টার চালুর ঘোষণা দেন। প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট কিডনি ডায়ালিসিস সেন্টার করতে যাচ্ছি। শুধু যাচ্ছি না, অলরেডি আমরা পাস করে ফেলেছি, ম্যান পাওয়ারও আমরা অ্যাপ্রুভ করে ফেলেছি, ডাক্তার সহ। এখন শুধু ইনপুট করব, 2 মাসের ভিতরে চালু করব আপনাদের কাছে এসে 50 শয্যা। আর জেলা সদর হাসপাতালে এই যে এটা হবে 10 শয্যা বিশিষ্ট কিডনি ডায়ালিসিস সেন্টার। পরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, টিকা কার্যক্রম এবং খাবারের মান নিয়ে খোঁজ খবর নেন মন্ত্রী। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। সস্তা উন্নয়ন কিংবা মেগা প্রকল্পের নামে লোক দেখানো কাজ নয়, সরকার টেকসই উন্নয়ন করতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে বরিশাল শহরের বেলস পার্কে বৃক্ষরোপণের সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিবাদ দিয়ে 15 দিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করে একথা বলেন তিনি। বৃক্ষায়ন ও সবুজায়নে সবাইকে এগিয়ে আসার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের নানা দিক তুলে ধরেন। আমাদের নেতা জনাব তারেক রহমান শুধুমাত্রই এই মুহূর্তের সস্তা উন্নয়ন নিয়ে ব্যস্ত না, মেগা প্রজেক্ট দিয়ে দেশবাসীকে চমৎকৃত করার লক্ষ্যে উনি ধাবিত হন না। তার একটা বড় প্রমাণ আমাদের 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের যে লক্ষ্য তিনি ঘোষণা করেছেন তার মাধ্যমে প্রমাণিত হয়। প্রতি বছর 5 কোটি করে বৃক্ষরোপণ করব নিম্নতম পক্ষে। প্রায় 3 দশক পর নতুন করে আলোচনায় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা। এই মামলায় ঢাকাই সিনেমার খলনায়ক আশরাফুল হক ডনকে গ্রেফতার করেছে পুলিশ। সৌদি আরব যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সালমান শাহ হত্যা মামলায় ডনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠান আদালত।
1996 সালের 6 সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে উদ্ধার করা হয় জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যু ঘিরে দীর্ঘদিন ধরেই চলছে নানা আলোচনা, তদন্ত ও আইনি প্রক্রিয়া। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর 2025 সালের 20 অক্টোবর ঢাকার 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদী পক্ষের রিভিশন আবেদন মঞ্জুর করে অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। পরদিন 21 অক্টোবর রমনা থানায় সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে তার স্ত্রী সামিরা হক সহ 11 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। নতুন করে দায়ের হওয়া মামলায় সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ আনা হয়েছে। এজাহারে চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনকে 4 নম্বর আসামি করা হয়। মামলাটির তদন্ত করছে সিআইডি। রমনা থানার মামলায় রোববার ভোর 5টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে। পরে তাকে পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়। পুলিশের দাবি, আসামিকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আদালতের কাছে আশরাফুল হক ডনকে জেল হাজতে রাখার আবেদন করেছে সিআইডি। তাজমিলা খান, সময় সংবাদ। বগুড়ায় উড়াল সেতুতে উঠতেই বিকল হয় ট্রাক। মেরামতের সময় ঢাকা থেকে আসা পণ্যবাহী আরেকটি ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাণ যায় বাবা, ছেলে সহ 3 জনের। এ সময় আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাবা, ছেলে সহ 3 জনের। স্থানীয়রা জানান, রোববার সকালে ঢাকা থেকে গোখাদ্য নিয়ে জয়পুরহাটে যাচ্ছিল একটি ট্রাক। বগুড়া নগরীর শহীদ জিয়াউর রহমান মেডিকেলের সামনের উড়াল সেতুতে পৌঁছলে পেছনের চাকা ফেটে অকেজো হয়ে যায়। ট্রাকটি মেরামতের সময় ঢাকা থেকে আসা পণ্যবাহী আরেকটি ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দিলে বাবা তাপস সরকার ও ছেলে তীব্র সরকার ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত 2 জনকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। গাড়িটা ঠিক করেছিল আর ওই গাড়িটা ছিল ঘুমে, ওটা আসা পেছন থেকে ধাক্কা দিয়েছে। দৌড়ে আসে দেখি আপনি 2 জন আহত হয়ে পড়েছিল। সেই 2 জনকে গাড়িতে তুলে দিয়ে মেডিকেল হাসপাতালে দেওয়া হয়েছে। সকালে তার ছেলেকে বলছে যে চাকাটা নিয়ে আসো। নিয়ে আসার পরে যখন ঠিক করতে নাই এমন অবস্থায় পিছন থেকে ঘুমের কারণে নাকি পিছনের ট্রাকটা আসা মারা দেয়। একটা ট্রাক অকেজো অবস্থায় ছিল, সেটা মেরামতের কাজ চলছিল। সেই অবস্থায় পিছন থেকে একটা ট্রাক এসে সজোরে ধাক্কা দিয়েছে। আমরা ঘটনাস্থলে যেটা দেখি যে 2 জন স্পট ডেড। ধৈর্যের সাথে আমরা 3 জনকে রেস্কিউ করছি। দুর্ঘটনার কারণ জানতে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা জানায় পুলিশ। এখানে গাড়ি সারার জন্য মেকার ছিল, তারাও হতে পারে, তবে এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে এখানে হচ্ছে কারা নিহত হয়েছে। নিহত বাবা ছেলের বাড়ি বগুড়ার শেরপুরের রামচন্দ্রপুর গ্রামে। নিহত আরেকজনের নাম পরিচয় এখনো জানা যায়নি। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। কানাডার টরন্টো থেকে ঢাকায় রওনা হয়ে দীর্ঘ 40 ঘন্টা রোমে আটকা পড়েন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীরা। বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে কোনো আবাসন ছাড়া চরম দুর্ভোগের সময় পার করেছেন 253 জন যাত্রী। এ সময় শিশু ও বয়স্করা পড়েন অসহনীয় ভোগান্তিতে। তবে শেষ পর্যন্ত দেশে ফেরায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। বৃহস্পতিবার কানাডার টরন্টো থেকে ঢাকার পথে রওনা হয় বিমানের BG 306 ফ্লাইটটি। শুক্রবার সকালে জ্বালানি নিতে ইতালির রোমে 1 ঘন্টা ট্রানজিটে থামে উড়োজাহাজটি। তবে কারিগরি ত্রুটি ধরা পড়ার পর অনিশ্চয়তায় পড়ে ফ্লাইটের যাত্রা। ত্রুটি সারাতে না পারলেও উড়োজাহাজেই 8 ঘন্টা বসিয়ে রাখার অভিযোগ করেন যাত্রীরা। এরপর বিমান থেকে নামিয়ে অন্যান্য দেশের পাসপোর্টধারীদের হোটেলে থাকার ব্যবস্থা করলেও রোমের ফিউমিচিনো বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি না থাকায় ভেতরেই আটকা পড়েন বাংলাদেশের পাসপোর্টধারী প্রায় 170 জন যাত্রী। বাংলাদেশ বিমান আমাদের কোনো আপডেট দিচ্ছিল না। যখন আমরা প্লেনে আটকে ছিলাম 6-7 ঘন্টা, তখন কোনো আপডেট দিচ্ছিল না। একবার পাওয়ার অফ ছিল অনেকক্ষণ, আপনার হচ্ছে গিয়ে উইদাউট এনি এসি এনিথিং। ইট ওয়াজ ভেরি সাফোকেটিং। আমার 4 মাসের বাচ্চা নিয়ে আমি 39 ঘন্টা রোমের এয়ারপোর্টে বসেছিলাম, যেখানে আমার শোয়ার কোনো ব্যবস্থা ছিল না। আমার খাওয়া দাওয়ার কষ্ট ছিল। আমাদেরকে ওইখানে একটা বৈষম্য করা হয়েছে, যেটা ওইখানে যাদের কানাডিয়ান এবং আমেরিকান পাসপোর্টধারী ছিল 80 জনকে তারা হোটেলে দিয়েছে এবং আমাদের 170 জনের মতো আমাদেরকে 2 দিন 2 রাত এই এয়ারপোর্টের নিচে রাখা হয়েছিল। এ সময় লাউঞ্জে জায়গা না হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। মাত্রা ছাড়াই শিশু ও বয়স্ক যাত্রীদের ভোগান্তি। বাংলাদেশের পাসপোর্ট ধারী যারা, আমরা 160 জন কি 70 জনের মতো ছিলাম।
তাদেরকে কোনো ধরনের আবাসন তো দেওয়া দূরের কথা, মানে খাবার হচ্ছে গিয়ে যেন মানে খুব দয়া করে কিছু খাবার দেওয়া হচ্ছে। বাংলাদেশ বিমান থেকে কোনো রকম অ্যাকোমোডেশন তো দূরের কথা, খাওয়াও প্রোভাইড করা হয়নি। কোনোভাবেই 2 দিন চেয়ারে ঘুমায় দেওয়া এটা কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না। পরবর্তীতে বাংলাদেশ থেকে যন্ত্রাংশ ও প্রকৌশলী যাওয়ার পর যান্ত্রিক ত্রুটি সারিয়ে উড্ডয়নের জন্য প্রস্তুত হয় ফ্লাইটটি। দীর্ঘ 40 ঘন্টার ভোগান্তির পর রোম থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে বিজি 306। রোববার 12:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ফ্লাইটটি। কেমনে যে আসছি আমি ভাবছি এনে মারাই যাবো, আমি এত ভয় পাইছি। ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই দাবি জানিয়েছেন যাত্রীরা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। চক্রান্তমূলকভাবে রাষ্ট্রীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিদেশি অতিথিদের সামনে দেশকে কলঙ্কিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনে চিকিৎসকদের অবদান শীর্ষক আলোচনার সভায় মন্ত্রী বলেন, বিগত 17 বছরে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের স্বীকৃতি দিতে খুব শিগগিরই সরকার নতুন অধিদপ্তর চালু করবে। জুলাইয়ের বিজয় শুধু 36 দিনের হয়নি, জুলাই 17 বছরের আন্দোলনের ফসল বলেও মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে যেসব চিকিৎসক জুলাইয়ে চিকিৎসা না দিয়ে কর্তব্যে অবহেলা করেছেন তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। জুলাইয়ের কৃতিত্ব নিয়ে ব্যস্ত না হয়ে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বিরুদ্ধে লড়াই হয়েছে, সেই ব্যবস্থাটা আমাদের বদলাতেই হবে। রাজনৈতিক মত বিশ্বাস থাকতে পারে, কিন্তু একজন চিকিৎসক তিনি আসলে তার কর্তব্য পালনে অবহেলা করেছেন, তিনি শপথ ভঙ্গ করেছেন, সেটা তাকে জবাবদিহির আওতায় আনা দরকার। আমাদের কর্তব্য হচ্ছে জুলাইয়ের মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা, সেইটার দিক থেকে যতটুকু সামর্থ্য আছে সবটা উজাড় করে দিয়ে চেষ্টা করা দরকার। 17 বছরের আন্দোলন সংগ্রামে যারা গুম হয়েছেন, যারা নৃশংসভাবে খুন হয়েছেন, এজন্যেও আমি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে গুম, খুন, নির্যাতন বিরোধী একটি অধিদপ্তর প্রতিষ্ঠা করছি খুব তাড়াতাড়ি। কিছু কিছু রাজনৈতিক দল সরকার ফেলে দেওয়ার হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। রোববার দুপুরে কামরাঙ্গীরচর এলাকায় 10,000 বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে কাজ করছেন 5 বছর এভাবে কাজ হলে বিরোধী দলের বলার কিছু থাকবে না, তাই তারা সরকারকে কাজ করতে দেয় না, বাধা তৈরি করে। আব্দুস সালাম আরও বলেন, কামরাঙ্গীরচরের পাশ দিয়ে 6 লেনের রাস্তার কাজ চলছে। এটা হবার পর এলাকার চেহারা বদলে যাবে। 2027 সালের জুন মাসের মধ্যে কাজ শেষ হবার কথা রয়েছে। বাংলাদেশকে যদি আমরা বৃক্ষ দিয়ে ছেড়ে দিতে পারি। কিছু কিছু দল আছে 2 মাস যায় নাই, 3 মাস যায় নাই, খালি ফেলাই দেবো, গদি নাই। আরে ভাই, গদিটা তো চান কেন? গদি তো পাবলিক দেয় নাই আপনারা গদি যদি দিত তাহলে তো ভোটে জনগণ ভোটই দিত। 5 বছর যদি বিএনপি থাকে আর শান্তিপূর্ণভাবে কাজ করতে পারে, তাহলে বিরোধী দলের বলার কিছুই থাকবে না। 200 কোটি টাকার বেশি ঋণ নিয়ে পাচার করেছে নতুন এমন 42 প্রতিষ্ঠানকে টার্গেট করেছে বাংলাদেশ ব্যাংক। অর্থ ফেরাতে এরই মধ্যে বৈঠকও করেছে 38 ব্যাংকের সঙ্গে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, খেলাপের বেশিরভাগ অর্থই পাচার হয়েছে, যা ফেরাতে নেওয়া হবে বিদেশি প্রতিষ্ঠানের সহায়তা। শেখ হাসিনা ও তার পরিবার এবং দেশের শীর্ষ 10টি ব্যবসা ও শিল্প গ্রুপ সহ 11টি পক্ষের বিরুদ্ধে ব্যাংক লুটপাট, অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার এবং বড় অঙ্কের ঋণ খেলাপির সম্মিলিত খেলাপিযোগ্য ঋণের পরিমাণ প্রায় 2.5 লাখ কোটি টাকা। এসব সম্পদ উদ্ধারের কার্যক্রম চলমান থাকতেই নতুন 42টি প্রতিষ্ঠানকে টার্গেট করেছে বাংলাদেশ ব্যাংক। বিএফআইইউ ও সিবিআই এর প্রতিবেদন অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠান 200 কোটি টাকার বেশি ঋণ নিয়ে বিদেশে পাচার করেছে। এসব খেলাপির অর্থ ব্যাংকে ফেরাতে 38 ব্যাংকের এমডির সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ ব্যাংক। রোববার দুপুরে গভর্নরের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। অংশ নেন অর্থ মন্ত্রণালয়, বিএফআইইউ প্রধান সহ সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরের কর্মকর্তারা। ঋণ যদি গ্রহণের পর সেটা ব্যবহার না হয়ে দেশের টেরিটরির বাইরে চলে যায়, সেটাই হচ্ছে এরার ব্যাংক।
আমাদের দেশে আসলে সেই ঘটনাটা ঘটেছে। বাংলাদেশ ব্যাংক বলছে নতুন করে নেয়া এসব ঋণ বেশিরভাগই নামে বেনামে পাচার হয়েছে। এসব পাচারের অর্থ ফেরাতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ভিত্তিক আইনি প্রতিষ্ঠানের সহায়তা নিচ্ছে বাংলাদেশ। বিভিন্ন প্রতিষ্ঠান যাদের পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার মতো সাকসেস স্টোরি আছে তাদের সাথে চুক্তিবদ্ধ হই। আমরা বলতে কনসার্ন ব্যাংকগুলো, যে সকল ব্যাংক মূলত তাদের অর্থগুলো গ্রাহকরা নামে বেনামে নিয়ে দেশে পাচার করেছে। পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের লক্ষ্যে দুদক, সিআইডি, কাস্টমস এবং আয়কর বিভাগ কার্যক্রম পরিচালনা করছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। কমলাপুর স্টেডিয়ামের অব্যবস্থাপনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী। সাময়িক বহিষ্কার করলেন প্রশাসককে। দ্রুত সংস্কার করে স্টেডিয়াম বুঝিয়ে দেওয়া হবে বাফুফেকে। ঢাকায় সফলভাবে অনুষ্ঠিত হলো দ্য ইনস্টিটিউট অব ইন্টারনাল অডিটর্স কনফারেন্স 2026। শনিবার রাজধানীর বনানীতে একটি হোটেলে ইনস্টিটিউট অব ইন্টারনাল অডিটর্স বাংলাদেশ আয়োজিত এই ফ্ল্যাগশিপ সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ফিউচার রেডি অ্যাসিওরেন্স, এলিভেটিং গভর্নেন্স টু এআই, রিস্ক অ্যান্ড কন্ট্রোল। বিশেষ সেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে, কেমন করে ইন্টারনাল অডিটিং, ঝুঁকি মূল্যায়ন এবং কমপ্লায়েন্স মনিটরিংকে পুনঃসংজ্ঞায়িত করছে তা নিয়ে আলোচনা করা হয়। প্রথাগত অডিট ব্যবস্থা থেকে বেরিয়ে কিভাবে রিয়েল টাইম এবং প্রেডিক্টিভ রিস্ক ইন্টেলিজেন্সে রূপান্তর ঘটিয়ে সংস্থায় কৌশলগত মূল্য সংযোজন করা যায় তা নিয়ে বিশেষজ্ঞরা আলোচনা করেন। সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএসসিসির চেয়ারম্যান মাসুদ খান সহ দেশের বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট প্রতিষ্ঠান, অডিট ও ফাইন্যান্স খাতের পেশাজীবীরা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআইএ বাংলাদেশের সভাপতি এম নুরুল আলম। নানা আয়োজনে বাংলাদেশ আদিবাসী ফোরামের উদ্যোগে পালন করা হয় আন্তর্জাতিক আদিবাসী দিবস। কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন প্রান্ত থেকে যোগ দেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নানা বয়সী মানুষ। নিজেদের অধিকার, মর্যাদা, ভূমি ও সংস্কৃতি রক্ষার দাবি জানান তারা। বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও অস্তিত্ব রক্ষার বার্তা নিয়ে প্রতি বছর 9 আগস্ট পালন করা হয় আন্তর্জাতিক আদিবাসী দিবস। অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূর এবং আদিবাসীদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতনতা তৈরি দিবসটির অন্যতম লক্ষ্য। দিবসটি উপলক্ষে নাচ, গান সহ সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। ভিন্ন ভিন্ন জাতিসত্তার মানুষ, বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্যবাহী পোশাক, শিল্প ও সংস্কৃতির মেলবন্ধনে তৈরি হয় উৎসবের আবহ। যতদিন পর্যন্ত অন্য সকল মানুষের পাশাপাশি এদেশের আদিবাসী মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা না হবে, ততদিন পর্যন্ত আমি মনে করি যে বাংলাদেশের সার্বিকভাবে সকল মানুষের অধিকারও বাস্তবে নিশ্চিত করা সম্ভব হবে না। আয়োজকদের প্রত্যাশা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও মানবাধিকার নিশ্চিতের পাশাপাশি তাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় কার্যকর উদ্যোগ নেবে রাষ্ট্র। অনেকে সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন, বিশেষ করে আইনগত সুরক্ষা। কিন্তু সুরক্ষা দেওয়ার যে ব্যবস্থা, যে প্রক্রিয়া, যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে আদিবাসীদের কতদূর প্রবেশগম্যতা আছে সেটা একটা প্রশ্ন। আর পাশাপাশি সেখানে আদিবাসীর কতদূর প্রতিনিধিত্ব আছে। অধিকার ও মর্যাদার পাশাপাশি নিজেদের স্বতন্ত্র পরিচয় ও সংস্কৃতি নিয়ে বেঁচে থাকার নিশ্চয়তা চান ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। আন্তর্জাতিক আদিবাসী দিবসের আয়োজন থেকে সেই বার্তাই উঠে এসেছে। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা। ঝালকাঠিতে ভাসমান পেয়ারা বাজার ঘুরে দেখলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টে ক্রিস্টেনসন। সকালে সদরের ভেমরুলি গ্রামে পেয়ারার ভাসমান বাজার ঘুরে দেখেন ব্রেন্টটি। বাগানে নৌকা থামিয়ে পেয়ারাও তোলেন নিজ হাতে। ভ্রমণ শেষে মুগ্ধ হয়ে সাংবাদিকদের কাছে বাংলা ভাষাতেই প্রতিক্রিয়া জানান মার্কিন রাষ্ট্রদূত। It's great to be here at the floating markets to experience this unique site in Bangladesh. It was a really fun experience out on the river. I enjoyed getting to try the guavas, getting to talk to the sellers, getting to see how the guava is picked, and of course getting to sample some of the guava as well. I was told that the important expression is Dan Nodikal,
18 Borisal. এবার দেশের বাইরের খবর। হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্রকে 6টি শর্ত দিয়েছে ইরান। আইআরজিসি জানিয়েছে জলপথ অবরোধে অংশ নেয়া, মার্কিন সেনা প্রত্যাহার, হামলা বন্ধ, নিষেধাজ্ঞা তুলে নেয়া ও যুদ্ধের ক্ষতিপূরণ সহ ফেরত দিতে হবে জব্দকৃত সম্পদ। ওয়াশিংটনের কাছে এসব শর্ত মানা ছাড়া আর কোনো পথ খোলা নেই বলে দাবি করেছে তেহরান। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন হরমুজ প্রণালীতে জাহাজে হামলা বন্ধের প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান। সেই সঙ্গে 6টি শর্ত বেঁধে দিয়েছে তেহরান। এর মধ্যে রয়েছে ইরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে হুমকি বন্ধ, ইরান ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ, অবরোধে অংশ নেওয়া মার্কিন বাহিনী প্রত্যাহার, সাম্প্রতিক সংঘাতের ক্ষতিপূরণ, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের জব্দ সম্পদ ছেড়ে দেয়া। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আমির আকরামিনিয়া বলেছেন, প্রণালীতে ইরানের প্রতিষ্ঠিত নতুন অর্ডার অপরিবর্তনীয়। যুক্তরাষ্ট্রকে এই বাস্তবতা মেনে নিতে হবে, না হলে আগের চেয়েও অনেক বেশি মূল্য দিতে হবে বলে সতর্ক করেছেন তিনি। তবে হরমুজ নিয়ে কড়াকড়ির মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির সম্ভাবনা দেখছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তার মতে বর্তমান পরিস্থিতিই সমঝোতায় পৌঁছানোর সেরা সময়। তিনি বলেছেন, যুদ্ধের পর ইরান ঐক্যবদ্ধ ও শক্ত অবস্থানে রয়েছে, আলোচনার মাধ্যমে নিজেদের অধিকার আদায় করতে চায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দাবি, ওমানের সঙ্গে হরমুজ নিয়ে একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে ইরান। এখন ওমানের সঙ্গে আলোচনায় প্রথমে একটি অস্থায়ী নৌপথ চালুর বিষয় গুরুত্ব পাচ্ছে, পরে সেটিকে স্থায়ী রুটের ভিত্তি করার পরিকল্পনা রয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরান তাদের জানিয়েছে হরমুজ প্রণালীতে কোনো টোল আরোপের পরিকল্পনা নেই। তবে তেহরানের কথার চেয়ে কাজকেই গুরুত্ব দেবে ওয়াশিংটন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের বীজপুরে বিক্ষোভের মুখে পড়েছেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার গাড়ি লক্ষ্য করে কাদা ও জুতা নিক্ষেপ করা হয়েছে। একই সঙ্গে তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগানও দেন বিক্ষোভকারীরা। পুলিশের হেফাজতে থাকা কর্মীর মৃত্যুর ঘটনায় তার পরিবারের সঙ্গে দেখা করতে রোববার বীজপুর এলাকায় যান মমতা। বিজেপির দাবি, রাজনৈতিক উস্কানি দিতে গেছেন মমতা, সাধারণ মানুষ তার প্রতিবাদ করেছেন। তবে মমতার অভিযোগ, পুলিশ বিক্ষোভকারীদের প্রশ্রয় দিয়েছে। মমতার সঙ্গে ছিলেন লোকসভা ও রাজ্যসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং দোলা সেন। তারাও বিক্ষোভের মুখে পড়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করে বর্তমান প্রশাসককে সাময়িক বহিষ্কার করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। স্টেডিয়াম এলাকায় থাকা সব দোকানের চুক্তি বাতিল করে সেগুলো বিভিন্ন ক্লাবের নামে বরাদ্দ দেওয়া হবে বলে জানান তিনি। ঢাকার মাঝে শুধুমাত্র ফুটবলের জন্য ডেডিকেটেড মাঠ কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম। মূল মাঠের কার্যক্রম চলমান থাকলেও আনুষাঙ্গিক সবকিছুই চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। ড্রেসিং রুম থেকে শুরু করে প্রেস বক্স, রুগ্নদশা সর্বস্তরে, যেন দেখার কেউ নেই। মাস দুয়েক আগে স্টেডিয়ামটি পরিদর্শন করে বেশ কিছু সংস্কারের কথা বললেও ছিল না কোনো অগ্রগতি। এদিন আবারও মাঠ পরিদর্শনে আসেন আমিনুল হক। অবস্থার উন্নতি না হওয়ায় সরাসরি অ্যাকশনে প্রতিমন্ত্রী। সাময়িক বহিষ্কার করলেন স্টেডিয়ামের প্রশাসক শফিক কামাল স্বপ্নিলকে। স্টেডিয়ামের ড্রেসিং রুমের পরিবেশ যাচ্ছে তাই। প্রশাসক যিনি দায়িত্ব পালন করছিলেন, তার কাজের অবহেলার কারণেই কিন্তু এই 2 মাসে কোনো কিছু হয়নি। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্টেডিয়ামের ভেতরের অবস্থার মতো বাজে অবস্থা বাইরেও। স্টেডিয়ামের নিচের দোকানগুলোতে চলছে অবৈধ অটো রিকশার বাণিজ্য। এবার কঠোর সিদ্ধান্ত প্রতিমন্ত্রীর, বাতিল করা হচ্ছে সব দোকানের চুক্তি। স্টেডিয়ামের চারপাশে অটো রিকশার ব্যবসা চলছে এবং সেটা সঠিকভাবে চলছে না, এবং এই অটোরিকশার মাধ্যমে কিন্তু আমাদের বিদ্যুতের অনেক ব্যয় হচ্ছে। স্টেডিয়াম এলাকার যতগুলো দোকান রয়েছে সেগুলো সকল চুক্তি আমরা বাতিল করে স্পোর্টসের যে একটি পরিবেশ সেটিকে আমরা নিশ্চিত করতে চাই। এছাড়াও উন্নত বিশ্বের মতো কমলাপুর স্টেডিয়ামে বিনোদন ক্লাব করার বিষয়েও ভাবছেন বলে জানান আমিনুল হক। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। শেষবারের মতো বাবাকে দেখতে আর্জেন্টিনার রোজারিওতে পৌঁছেছেন মেসি। সঙ্গে ছিলেন মা সেলিয়া সহ পরিবারের অন্য সদস্যরা। পারিবারিকভাবে সম্পন্ন হবে হোর্হে মেসির শেষকৃত্য। এদিকে ইন্টার মায়ামির ম্যাচে মেসির বাবার সম্মানে 1 মিনিট নীরবতা পালন করা হয়। গোল করে মেসিকে উৎসর্গ করেন সতীর্থ রদ্রিগো ডি পল।
প্রিয় শহর রোজারিওতে কতবারই তো যাওয়া হলো মেসির, তবে এবারের যাত্রাটা সবচেয়ে বেদনাবিধুর। বাবা হারানোর শোকে কাতর মেসি ফিরেছেন আপন বাড়িতে, বাবা হোর্হে মেসিকে শোক বিদায় জানাতে, যাকে ছাড়া আজকের মেসির অস্তিত্বটাই ছিল অসম্ভব। বাবার মৃত্যুর খবর পাওয়া মাত্র ফোর্ট লডারডেল থেকে ব্যক্তিগত বিমানে রোজারিওর উদ্দেশ্যে রওনা হন মেসি। মা সেলিয়া, স্ত্রী আন্তোনেলা রকুজ্জো সহ পুরো পরিবারের গন্তব্য হোর্হে মেসির শেষকৃত্য। এমন দুঃসময়ে সমবেদনা জানাতে মেসির বাড়ির আশপাশের এলাকায় ভিড় জমাতে শুরু করেছেন ভক্ত সমর্থকরা। আর্জেন্টাইন গণমাধ্যমের খবর, হোর্হে মেসির শেষকৃত্য সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকছে না। হোর্হে মেসির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, কনমেবল ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সহ বিশ্বের শীর্ষস্থানীয় ক্রীড়া সংস্থাগুলো। শ্রদ্ধা জানাতে আর্জেন্টিনার সব ঘরোয়া ম্যাচে 1 মিনিট নীরবতা পালন করা হয়। খেলোয়াড়, রেফারি ও কোচিং স্টাফদের কালো আর্মব্যান্ড পরার নির্দেশনা দিয়েছে এএফএ। শোক সন্তপ্ত মেসি ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন তার সতীর্থরাও। মেসির বাবাকে স্মরণ করা হয় ইন্টার মায়ামির ম্যাচেও। গোলের পর জার্সির নিচে পরিহিত মেসির জার্সি প্রদর্শন করে গোলটি মেসি ও তার পরিবারের প্রতি উৎসর্গ করেছেন রদ্রিগো ডি পল। বিশ্বকাপের ব্যর্থতা ভুলে মায়ামিতে দলের সঙ্গে অনুশীলনে ব্যস্ত ছিলেন মেসি। পরদিনই MLS-এর লিগস কাপে মন্টেরির বিপক্ষে খেলার কথা ছিল তার। সে সময়ই আসে দুঃসংবাদ। বার্ধক্যজনিত ও শারীরিক অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াই শেষে রোজারিওর সানাতোরিও সেন্ট্রোতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 68 বছর বয়সী হোর্হে মেসি। 39 বছর জীবনে যিনি ছিলেন মেসির সবচেয়ে কাছের মানুষ। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। বিভ্রান্তকারীরা সুযোগ পেলে ক্ষতি হবে জনগণের, বিশৃঙ্খলাকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের দিলেন নতুন ঘর। রাষ্ট্রপতি পদে 11 দলীয় ঐক্যের প্রার্থী এলডিপির সভাপতি অলি আহমদ। গণতন্ত্রের স্বার্থে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা। ইসি থেকে বিএনপির 2টি মনোনয়নপত্র সংগ্রহ। এবং হাসিনা ইস্যুতে বাংলাদেশ ভারত সম্পর্কে উত্তেজনা। দুই দেশের প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধানের আশা ত্রিবেদীর। ভিসা সেন্টার বাড়ানোর আশ্বাস। এই ছিল 5টার সময়। এরপর বাংলা সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ রুদ্র। বাংলা সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।